ও হরিদা, একটু চা দাও দেখি, আর টাকাটা একটু বাকি রেখো বুঝলে। মাসের শেষ, কাল মুকুন্দপুরে এক অফিসের কাজে যেতে হবে আবার, তাই হাতে একটু টাকা প্রয়োজন। আমি এসে ফেরত দিয়ে দেবো। ও বাবা, সেই মুকুন্দপুর? তা কিসে যাচ্ছিস? কিসে আবার, ট্রেনেই যাচ্ছি। এই রে, সব বোনাস করেছে। ও বিরাজদা, দেখো দেখি ট্রেনে মুকুন্দপুর যাচ্ছে নাকি, প্রাণটা তো খুঁয়ে আসবে। মানে কি যাতা বলছো? জিজ্ঞেস করো না বিরাজদাকে, ওনার সাথে কি হয়েছিল। হরি, বাচ্চা ছেলেটাকে কেন বেকার ভয় দেখাচ্ছিস বলতো? মুকুন্দপুর তো খারাপ নয়, সে তো যা হয়েছিল আমার একটা ভুলের জন্য। কি হয়েছিল বিরাজদা? আমার কিন্তু এখন শুনতে বেশ কৌতূহল হচ্ছে। সে অনেক বড় গল্প। তা বলেই ফেলো না, আমার হাতে অনেক সময় আছে। বেশ, তবে শোন, আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। টানা পরিশ্রমের ফলস্বরূপ একটা বেশ মোটা বেতনের চাকরি পাই। বাড়িতে সবাই বেশ খুশি। চাকরিটা ছিল মুকুন্দপুরের একটা স্কুলে। বাড়ি থেকে এর আগে কখনোই এত দূরে থাকিনি। যেতে একটু মন কেমন কেমন করছিল ঠিকই, কিন্তু আর কদিনই বা ঘরে বসে বাপের টাকায় খাবো, তাই তল্পিতল্পা গুছিয়ে পাড়ি দিলাম। কথা ছিল বাবা মা এসে একটু গোছগাছ করতে সাহায্য করে দেবে, কিন্তু বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় ওনারা আর আসতে পারলেন না। ট্রেনে বসে নিজের শহর ছেড়ে দূরে যেতে যেতে কেমন একটা মিশ্র অনুভূতি কাজ করছিল মনে। কষ্ট হচ্ছিল বটে, কিন্তু একটা স্বাধীন জীবন, নিজের রোজগার, এসবের উত্তেজনাও কম ছিল না। কিছুক্ষণ পর টিটি এসে আমার সামনে দাঁড়ালো, বলল, দাদা টিকিটটা। হ্যাঁ, এই যে। আচ্ছা দাদা, বলছি মুকুন্দপুর কখন আসবে? সে অনেক দেরি, মাঝরাতের আগে আসে না। তার উপর আবার আজ ট্রেন লেট আছে, আজ তো আরো দেরি হবে। উনি চলে গেল। স্টেশন আসতে দেরি শুনে একটা জম্পেশ ঘুম দিলাম। কতক্ষণ ঘুমিয়েছে ঠিক জানি না, কিন্তু কারো ডাকে ঘুম ভাঙলো। আরে দাদা, ও দাদা, বলে এভাবে ঘুমোচ্ছেন? এটা কিন্তু শেষ স্টেশন, এরপরে ট্রেন যাবে না। তড়িঘড়ি উঠে বসলাম। জানালা দিয়ে উঁকি মেরে কোথাও কোনো স্টেশনের নাম দেখতে পেলাম না। জিনিসপত্র নিয়ে নেমে পড়লাম। রাত প্রায় 2টো। পুরো স্টেশনে একজন জনমানুষেরও দেখা নেই যে জিজ্ঞেস করব। যে আমাকে ঘুম থেকে তুলে দিয়েছিল সেও কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। এদিকে ওদিকে তাকাতে তাকাতে অবশেষে একটা বোর্ড চোখে পড়ল। তাতে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, ইটাখোলা। এই রে, ভুল স্টেশনে নামলাম শেষমেশ। এসব ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? বাবু, আমি আপনার অফিস কোয়ার্টারের কেয়ারটেকার। সেই কখন থেকে পথ চেয়ে বসে আছি, কখন আসবেন? আর বলবেন না দাদা, আমি বোধহয় ভুল স্টেশনে নেমে পড়েছি। নাম লেখা আছে ইটাখোলা। ও হরি, আপনি তো 4 স্টেশন ছাড়িয়ে নেমেছেন। এবার দেখুন কখন ফিরতি ট্রেন পান। কেয়ারটেকার ফোনটা কেটে দিল। একটু সামনে গিয়ে একটা বেঞ্চে গিয়ে বসলাম। মেজাজটা একদমই খারাপ হয়ে গেল। এবার কি করি? এত জিনিসপত্র নিয়ে কোথায় বা যাব? আর এ কেমন স্টেশন রে বাবা, চারদিকে কোনো জনমানুষের চিহ্ন মাত্র নেই। ভাবতে ভাবতে আপাতমস্তক চাদরে মোড়ানো একজন লোক আমার পাশে এসে বসলো। এই গরমের মধ্যেও লোকটা এভাবে চাদর মুড়ে দিয়ে আছে কিভাবে? যাই হোক, এখন একে জিজ্ঞেস করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই একটু ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেললাম। আচ্ছা দাদা, বলছি এখান থেকে পরের ট্রেনটা ঠিক কখন পাবো? কোথায় যাবেন? আমি মুকুন্দপুর যাব। বেশ বেশ, আমিও মুকুন্দপুরেই যাব। এই তো রাতে শেষ ট্রেনের 8 ঘন্টা পরে স্টেশনে আসবে, সেটাতেই উঠতে হবে। বাঁচালেন দাদা, না হলে রাত বিরেতে এত জিনিসপত্র নিয়ে কি যে করতাম। তা এত জিনিস নিয়ে এত রাতে? আর বলবেন না দাদা, মুকুন্দপুরে চাকরি হয়েছে, কিন্তু ট্রেনে উঠে এমন ঘুমিয়ে পড়েছিলাম, কখন স্টেশন ছেড়ে চলে এসেছি বুঝতেই পারিনি। কি আর করবেন, ভাগ্য আপনাকে টেনে এনেছে এখানে।
আজ মনে হয় আপনার দিনটা ভালো নয়। লোকটির কথাগুলো কেমন যেন ঠেকলো, কিন্তু কি আর করব, এই শেষ ট্রেনটাতে যেভাবেই হোক উঠতেই হবে। অচেনা জায়গা, সাথে কেউ একটা থাকলে কথা বলতে বলতে সময় কেটে যাবে, তাই ওর সাথেই গল্প জুড়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে হুইসেল বাজিয়ে একটা ট্রেন স্টেশনে ঢুকতে শুরু করলো। লোকটি বলল, ওই দেখুন, এই কথা বলতে বলতে ট্রেন চলে এলো। চলুন চলুন, উঠে পড়া যাক। লোকটি বেশ ভালো, জিনিসপত্রগুলো ট্রেনে তুলতে হাত লাগিয়ে অনেকটাই সাহায্য করে দিল। তাড়াতাড়ি ট্রেনে উঠতে আর এত জিনিসপত্র টেনে তুলে বেশ হাঁপিয়ে উঠেছিলাম। লোকটি তার ব্যাগ থেকে এক বোতল জল বের করে হাত বাড়িয়ে দিল, বলল, এই নিন, এত হাঁক হচ্ছেন, একটু জল খেয়ে নিন। আপনি এত উপকার করলেন, আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব। এতে ধন্যবাদ দেবার কি আছে? আজকাল তো মানুষ মানুষের উপকার করে না, তাই না? ঠিকই বলেছেন, মানুষ করে না। লোকটি কেমন অদ্ভুতভাবে হেসে উঠল। তা আপনার নামটা জানা হলো না। আমার নাম নীলেন্দু। বাহ, ভারী সুন্দর নাম। আমি ভিরাজ। কথা বলতে বলতে একবার সহযাত্রীদের দিকে চোখ পড়ল। তাদের দেখে কেমন একটু চমকে উঠলাম। সবাই আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে রয়েছে। নীলেন্দুর দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বললাম, নীলেন্দুবাবু, এই ট্রেনের লোকগুলোকে দেখিয়ে আপনার মনে খটকা লাগছে না? খটকা মানে? কেন খটকা লাগবে কেন? না মানে একবার তাকিয়ে দেখুন, সব লোকগুলো সাদা কাপড় দিয়ে আপাদমস্তক ঢেকে রয়েছে, ঠিক যেন এক একটা মৃত শরীর। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। রাতের ট্রেন, ঠান্ডা লাগে খুব, তাই সবাই চাদর ঢেকে রয়েছে। আমাকেই দেখুন। তা ঠিক আছে, তাই বলে সবাই একসাথে? সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এই ট্রেনে আমরা রোজ যাতায়াত করি। নীলেন্দুর কথাগুলো শুনে বসে রইলাম চুপচাপ। তাও খটকাটা মন থেকে গেল না। লোকগুলোকে থেকে থেকেই দেখতে থাকলাম। আশ্চর্যের বিষয় হলো, তারা কেউই নিজেদের জায়গা থেকে একবারের জন্যও নড়ছে না। হঠাৎ একজনের মুখের উপর থেকে কাপড় সরে যেতেই চমকে উঠলাম। হে কি বীভৎস মুখ! হে কি কোনো মানুষ? ক্ষত বিক্ষত চামড়া উঠে মাংস বেরিয়ে রয়েছে। সেই অমানসিক মুখ নিয়ে লোকটি আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। মুখ থেকে নিজের অজান্তেই একটা চিৎকার বেরিয়ে এলো, নীলেন্দুবাবু, নীলেন্দুবাবু! কি হলো বিরাজবাবু, এভাবে চিৎকার করে উঠলেন? ওই দেখুন লোকটা, ওর মুখখানা। কি দেখবো, কিছুই তো নেই, শান্তিতে ঘুমোচ্ছিল লোকটা। নীলেন্দুর কথা শুনে চমকে আবারও তাকালাম সেদিকে। সত্যিই তো, লোকটার মুখ যেমনকে তেমনই ঢাকা দেয়া রয়েছে। ও বলল, জানি মশাই, শেষ ট্রেনে অনেকে অনেক ভয়ের গল্প বাঁধতে ভালোবাসে, কিন্তু এই ট্রেনে শুধু খেটে খাওয়া মানুষেরই যাতায়াত। এই ধরুন আমার মতো মানুষেরা যারা দিনভর মজদুরি করে রাতের ট্রেন ধরে বাড়ি যায়, শুধু একটু ছুটি কাটাবে বলে। খুব খারাপ লাগলো। কি যে ভাবছি, কি করছি আর কি যে বলছি, কিছুই বুঝতে পারছি না। শুধু শুধু বেচারা লোকটাকে নিয়ে কী সব ভাবছি। বললাম, না না, আমারই চোখের ভুল। আসলে এত দখল গেছে না আজকে। আপনি বসুন, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসছি। বেসিনের কল থেকে একটু জল নিয়ে চোখে ঝাপটা মারছি। এমন সময় হঠাৎ অনুভব করলাম ঘাড়ের উপর কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, কিন্তু সেই নিঃশ্বাস কেমন যেন বরফের মতো হিমশীতল অনুভূতি জাগালো। মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চমকে পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই। ভাবলাম বোধহয় মনের ভুল। সামনে ঘুরে যে বেসিনের আয়নার দিকে তাকিয়েছি, দেখি আয়নায় ফুটে উঠেছে এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। সেই কামরায় বসে থাকা লোকটার মতো, যার মুখ থেকে গলে গলে পড়ছে রক্ত। চোখ দুটো কচলে আবারও তাকালাম সেদিকে। এবার সেখানে কেউ নেই। বেশ ভালোই দখল গেছে বুঝতে পারলাম। কল খুলে আবারও চোখে মুখে জলের ঝাপটা দিতে শুরু করলাম। হঠাৎ ছুটে একটা নোনতা স্বাদ অনুভব হলো। তাকিয়ে দেখি কল দিয়ে জলের বদলে বয়ে চলেছে রক্তধারা। ও বাবা গো, এসব কি?
চিৎকার করতে করতে নিজের জায়গায় ফিরে এলাম। নীলেন্দুবাবু আমায় চিৎকার করতে শুনে বলল, কি ব্যাপার, কি হয়েছে? ভয় তো একদম সাদা হয়ে গেছেন দেখছি। এই ট্রেনের মতিগতি ভালো নয়, এই ট্রেনে কিছু গড়বড় রয়েছে, কোনো অতৃপ্ত আত্মা রয়েছে এই ট্রেনে। একটু আগে কল দিয়ে জলের বদলে কল কল করে রক্ত বেরোচ্ছিল। এ কথা শুনে নীলেন্দুবাবুর চোখ দুটো কেমন চকচক করে উঠল। বলল, কি বললেন? রক্ত বেরোচ্ছিল? কতদিন তাজা রক্ত খাওয়া হয়নি। জান না, একটিবার আমার জন্য বোতলে করে ভরে নিয়ে আসুন না। মানে এসব কি আজে বাজে বলছেন আপনি? বাঁচাও, কে আছো, বাঁচাও। বাঁচাবে মশাই? এ ট্রেনে কেউ বেঁচে থাকলে তো বাঁচাবে আপনাকে। একবার চারপাশে তাকিয়ে দেখুন। নীলেন্দুর কথা মতো চারদিকে একবার তাকিয়ে দেখলাম। চাদর ঢাকা দিয়ে যারা বসেছিল এতক্ষণ, সবার মুখ থেকে চাদর সরে গিয়েছে। দেখতে পেলাম তাদের মধ্যে একজনও মানুষ নয়। ট্রেন জুড়ে সারি সারি বসে রয়েছে সব দেহ। আমায় ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, শুধু ভুল করে ওই স্টেশনে নেমে পড়েছিলাম। ছেড়ে দিন আমায়। সেই আমাদের ক্ষতি তো কেউই করতে চায় না, কিন্তু উপকারও কেউ করে না। আপনাদের মতো মানুষজনদের জন্য সারা রাত খেটে মরেছি আমরা যখন জীবিত ছিলাম। আমাদের কথা একবারও ভেবেছেন আপনারা? আজ মরার বেলায় না হয় আমাদের কথা একবার ভাবুন। এই বলে নীলেন্দু তার পচে খুলে যাওয়া হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। এক পা দু পা করে পেছোতে থাকলাম। যতই পেছোচ্ছি তার হাতটা লম্বা হয়ে আমার দিকে আসতে থাকলো। হঠাৎ ট্রেনটা একটু স্লো হলো। দেখতে পেলাম একটা স্টেশন। ঝাঁপ দিয়ে নেমে পড়লাম। প্ল্যাটফর্ম বরাবর দৌড়তে শুরু করলাম। হঠাৎই ট্রেনের আরেকটা কামরা থেকে কেউ উকি মেরে আমার দিকে হাত বাড়িয়ে দিল। বলল, দাদা আসুন আসুন, উঠে পড়ুন, এই কামরায় উঠে পড়ুন। তখন আর এদিকে ওদিকে ভেবে দেখার সময় ছিল না। কোনো রকমে তার হাতটা ধরে ট্রেনে উঠে পড়লাম। কি ওদিকের কামলা থেকে আসছেন বুঝি? নীলেন্দু আর তার দলবলের পাল্লায় পড়েছিলেন তো? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। এই ট্রেনে তখন রাত বিরেতে মজদুরেরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া আসা করত। দুর্গাপুজোর আগের রাত, তখন সবাই শেষবারের মতো কাজ সেরে মনের আনন্দে পুজোর জামা কাপড় কিনে পরিবারের কাছে যাবে বলে বাড়ি ফিরছে। হঠাৎই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। সে এক বীভৎস অ্যাক্সিডেন্ট, কিন্তু পুলিশ অ্যাম্বুলেন্স এরা কোনো জরুরি উদ্যোগ নেয় না। আহত মানুষগুলো জখম অবস্থায় অনেকক্ষণ ধরে রেল লাইনে পড়ে থাকে। যাই হোক, আমি বাথরুম থেকে আসছি, আপনি বসুন। লোকটি উঠেও আশ্রমে চলে গেল। আমি বসে তার জন্য অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ শুনি 2-3টে সিট পরে একটা বাচ্চার কান্নার আওয়াজ। ধীরে ধীরে সেই আওয়াজ বাড়তে থাকলো। সিট থেকে উঠে সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম সিটের উপর বাচ্চাটি পড়ে রয়েছে। বললাম, এ বাচ্চাটা কার? ওকে কে এভাবে ফেলে রেখেছে? কেউ কোনো সাড়া দিচ্ছে না। যখনই পেছনে ফিরলাম, দেখলাম সে লোকটি ফিরে এসেছে। বলল, সেদিন রাতে এই ট্রেনে আমার স্ত্রী আর বাচ্চাটাও ছিল। অ্যাক্সিডেন্টে আমি অনেক জখম হয়েছিলাম। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর যখন পুলিশ এসে পৌঁছায়, তারা সবার আগে আমার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। সেটা দেখে খেপে গিয়ে নীলেন্দু আর আরও কিছু লোকজন হাতাহাতি শুরু করে। তাদের মতে আমরা বড় লোক বলে আমাদের আগে সাহায্য করা হচ্ছিল। সেই হাতাহাতিতে আমার পরিবার মারা যায়, আর আমিও। দাদা, ও দাদা, কি হয়েছে আপনার? কোথা থেকে আসছেন? এভাবে পড়ে আছেন যে? আমি কাল দৌড়তে দৌড়তে একটা স্টেশনে নেমেছিলাম। স্টেশন? কোন স্টেশন? মানে এখানে একটা স্টেশন ছিল তো, আমি যে কাল ট্রেন থেকে নামলাম। দাদা, এখানে আজ থেকে 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্টের পর দাঙ্গা হয়। ট্রেন ছিল বটে, কিন্তু সেই স্টেশনে দাঙ্গা হয়ে আগুন লেগে যায়। যারা আহত হয়েছিল অ্যাক্সিডেন্টে না মারা গেলেও সেই আগুনে জ্বলে সবাই মারা যায়। তারপর থেকে এই জায়গাটাকে অভিশপ্ত বলে মানা হয়।
এখান থেকে রেল লাইনও তুলে দেওয়া হয়েছে। তারপরে কি হলো? কি আর হবে, কাছাকাছি একটা স্টেশন খুঁজে মুকুন্দপুরে পৌঁছলাম শেষমেশ। বিরাজদা, তোমার গল্প শুনে তো এবার যেতেই ভয় লাগছে। আহা, ট্রেনে চড়তে ভয়ের কি আছে? তবে আর যাই করিস ট্রেনের কামরায় ভুল করে ঘুমিয়ে পড়িস না যেন।